আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উপরের এই টপিকটার নাম দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের ক্লাসটা সমাজ নিয়েই হবে। আমাদের জব প্রিপারেশন, ইন্টারমিডিয়েট, এসএসসি, আপনাদের যত পরীক্ষা আছে সমাজ টপিক থেকে মোটামুটি লেভেলের প্রশ্ন আসে। আর এটা একটা ভয়ঙ্কর টপিক হিসেবে আমাদের কাছে পরিচিত। তো এখন বলেন তো যে সমাজ কেন আমরা পড়বো? সমাজ এই কারণে আমরা পড়বো কারণ আহ, আমরা বাঙালি অলস। বড় বড় বাক্য বলতে আমাদের অলসতা কাজ করে, এই কারণে আমরা ওই বড় বড় বাক্যকে ছোট করে বলার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে সমাস। তো বাংলা ভাষায় কথা বলে থাকি 70 ভাগ কথা এই সমাসাধিত। ঠিক আছে। তো আজকে চলুন সেই সমাজ সম্পর্কে একটু জেনে নেই। সত্য কথা বলতে আমি ক্ষুদ্র মানুষ, আমি অত ভালো বোঝাতে পারবো কিনা জানি না এই সমাজ টপিকটা নিয়ে। তবে আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। এই সমাজ টপিকটার দুইটা ক্লাস আমি আপনাদেরকে উপহার দেব। প্রথম পার্টে থাকছে সমাজ চেনার উপায়, সমাজ কাকে বলে, সমাজ কত প্রকার, ব্যাস বাক্য। আমার এই ক্লাসটা সম্পূর্ণভাবে না টেনে না স্কিপ করে দেখেন, তাহলে আপনারা মোটামুটি নয় ফাটাফাটি লেভেলের এই সমাজের বেসিকটা জানতে পারবেন। আশা করি এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি। তো চলুন সেই সমাস টপিকটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। দেখেন, সমাস যেটা আহ সম প্লাস অস প্লাস অ, এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এই সমাস অর্থ হচ্ছে তিনটা আছে। তো তিনটা অর্থ আমরা একটা উদাহরণ থেকে জেনে নেই, যেটা আমাদের কমন উদাহরণ, সবাই কিন্তু জানি আমরা এই উদাহরণটা। সিংহ চিহ্নিত প্লাস আসন ইকুয়াল টু সিংহাসন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এখানে এই লেখাটা বড় নাকি এই লেখাটা বড়? আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই পাশের লেখাটা বড়। তো এই বড় লেখাটাকে যদি ছোট করে বলা হয়, রাজা সিংহ চিহ্নিত আসনে বসবে বা বসেছে, এমন কথা না বলে আমরা বলি যে রাজা সিংহাসনে বসছে বা বসবে, এই কথাটাই বলে থাকি। তো দেখেন, এই বড় কথাটাকে ছোট করে বলার যে প্রবণতা, সেইটা হচ্ছে সমাস। ঠিক আছে, এই বড় কথাটাকে ছোট করছে, এই কারণে একে বলবো যে সংক্ষেপণ। কি বলতে পারি? সংক্ষেপণ। আমি আরেকটা কথা বলে রাখি, আবার হাতের লেখা এত ভয়ঙ্কর যে জিনের যদি আমার হাতের লেখা দেখে ও ডরাবে। সিংহ চিহ্নিত আসন এই বড় কথাটাকে ছোট কথা পরিণত করছে, এই কারণে কি বলছে? সংক্ষেপণ। আর এখানে দেখেন, একটা দুইটা তিনটা, এই তিনটা পদ আছে, তিনটা পদ এক পদে পরিণত হয়েছে, এই কারণে বলবো যে একপদীকরণ। কি বলতে পারি? একপদীকরণ। আর তারপরে দেখেন যে এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন মানে কি? মিলন। তাহলে এই তিনটা পদ মিল হয়েছে, এজন্য এখানে বলবো যে মিলন। সমাস শব্দের অর্থ কি? মিলন। তো এটা হচ্ছে কিসের মিলন? এটা পদের মিলন। এই যে পদের কেন দিলাম, কারণ হচ্ছে দেখেন, সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু ওটা ধ্বনির মিলন, ধ্বনি বা বর্ণের মিলন। আর এখানে সমাস হচ্ছে পদের মিলন। তাহলে সমাস অর্থটা আমরা জানতে পারলাম যে সংক্ষেপণ, যেহেতু বড় কথাটাকে ছোট করে বলছে, এই কারণে বলবো সংক্ষেপণ। তারপর এখানে তিনটা পদ আছে, তিনটা পদ একটা পদে পরিণত হয়েছে, তিনটা পদ এক পদে পরিণত হয়েছে, এই কারণে বলবো একপদীকরণ। আর তাছাড়া এখানে তিনটা পদের মিলন হয়েছে, এই কারণে বলবো যে সমাস শব্দের অর্থ মিলন। তো দেখুন, সমাসের পদ নির্ণয় এখানে প্রথমেই, যেহেতু প্রথম যে আমাদের পদটা আছে তাকে বলবো পূর্ব পদ, মাঝের যে পদটা আছে তাকে বলবো মধ্য পদ, আর শেষের যে পদটা আছে তাকে বলবো পর পদ। ঠিক আছে। এই তিনটা পদ যখন মিল হয়েছে তখন তাকে কি বলতে পারি? যে সবগুলো পদ হয়েছে, এজন্য বলবো সমস্ত পদ। কি বলবো? সমস্ত। এখানে দেখেন, এখানে এই তিনটা পদ ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, আর এইটাকে বলবো সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। ঠিক আছে। তাহলে কোনটা কোন পদ, ব্যাস বাক্য কোনগুলো হয়, সমাসবদ্ধ পদ কোনটা হয়, আর সমস্ত পদ কোনটা, পূর্বপদ কোনটা, মধ্যপদ কোনটা, পরপদ
কোনটা এখান থেকে জানতে পারলাম। তাহলে সমাস কাকে বলে? আমি আবার রিপিট করতেছি, বাক্যের মধ্যে অর্থসঙ্গতিপূর্ণ সম্বন্ধ বিশিষ্ট দুই বা বহু পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে সমাসের সংজ্ঞাটা জানতে পারলাম। আচ্ছা, সমাস 4 প্রকার নাকি 6 প্রকার? পরীক্ষায় এরকম কনফিউশন প্রশ্ন আসবে না, যদিও আসে তাহলে আমরা সমাস 4 প্রকার লিখবো। ওখানে প্রশ্ন থাকবে সমাস প্রধানত কয় প্রকার। সাম্প্রতিক যে বইগুলো বের হয়েছে এই বইগুলোর যে প্রকারগুলো, যে নিয়মগুলো দেওয়া আছে এইগুলোই আমরা বেশি ফলো করি, ঠিক আছে। তবে আমরা জানবো হচ্ছে সমাস 6 প্রকার। তাহলে সমাস যদি 6 প্রকার জানি, তাহলে কোন 2 প্রকারকে এডিট করছে কি বাদ দিয়ে দিচ্ছে একেবারে টোটালি, সেটা আমরা জানতে পারবো। চেনার উপায়গুলো বর্ণনা করব। প্রথমে আসে দ্বন্দ্ব সমাস। এখানে দ্বন্দ্ব সমাসে কি লেখা আছে? উভয়। দ্বন্দ্ব সমাসে কি লেখা আছে? উভয়। তার মানে আমরা বলতে পারি, আমি যদি একটা উদাহরণ লিখি, মা বাবা। আচ্ছা, আপনি মা বাবার সন্তান, তো বলেন তো আপনি মায়ের সন্তান নাকি বাবার সন্তান? আপনি মায়ের সন্তান নাকি বাবার সন্তান? অবভিয়াসলি আপনি উভয়ের সন্তান। এ কারণে দেখেন এখানে মায়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, বাবার অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এটা কোন সমাস? এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এটা কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এটা কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার আরেকটা উপায় হচ্ছে, এখানে হাইফেন থাকবে মাঝে। এখানে কি থাকবে? হাইফেন থাকবে। তবে এইটা যে হাইফেন থাকলেই যে আপনার দ্বন্দ্ব সমাস বলবেন তা না, ঠিক আছে? তা কিন্তু নয়। এখানে দেখেন এই হাইফেন দ্বারা যদি এরকম অর্থ দেয়, এবং অথবা ও অথবা আর, ঠিক আছে। তার মানে এই হাইফেনের জায়গায় যদি আমরা এবং ও আর যে কোনো একটা অব্যয় এখানে বসাই, তাহলে এর অর্থ যদি মিলে যায় তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। কেমন সেটা একটু দেখি। এই মা বাবা, মা বাবা বলতে আমরা কি বোঝাই? এর বড় কথাটা কি ছিল? মা এবং বাবার সন্তান আমি। অথবা তুমি বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবে, তো তুমি মায়ের মুখ উজ্জ্বল করবে নাকি বাবার মুখ উজ্জ্বল করবে? অবশ্যই দুইজনের মুখ উজ্জ্বল করবে। এ কারণে বলতে পারি মা এবং বাবার মুখ উজ্জ্বল করবে। তোমাকে মেরে আমি নাক মুখ ফাটিয়ে দেব। আচ্ছা বলেন তো, এখানে নাক ফাটাবে নাকি মুখ ফাটাবে? অবশ্যই দুইটাকেই ফাটানোর কথা বলছে, নাক ও মুখ দুইটাই ফাটাবে। এগুলো এখানে আছে দুইটা, এখানে দুইটা পদ আছে এবং দুইটা পদের অর্থ এখানে প্রাধান্য পাইছে। আমি আরো একটা যদি উদাহরণ দেই, আমি আরো একটা উদাহরণ দিলাম, বই খাতা। আচ্ছা বলেন তো, আপনাকে যদি বলে যে বই খাতা নিয়ে আসতো, তো তার মানে কি আপনি বই নিয়ে আসতেন নাকি খাতা নিয়ে আসতেন? অবশ্যই দুইটাকেই বোঝাচ্ছে এখানে, দুইটা নিয়ে আসার কথাই বলছে। তাহলে বই এবং খাতা দুইটার দুই পদের অর্থ প্রাধান্য পায়, এই কারণে এটাকে বলবো দ্বন্দ্ব সমাস। মাঝখানে কি আছে? হাইফেন আছে, এবং এই হাইফেনটাকে যদি আপনার ভাঙে, তাহলে এবং ও আর যে কোনো একটা বসান। যদি বলি বই ও খাতা, তাও হবে। বই আর খাতা এটাও হবে। বই এবং খাতা এটাও হবে। তাহলে দ্বন্দ্ব সমাস মোটামুটি লেভেলের আমরা বেসিকটা, মোটামুটি বেসিক লেভেলটা। এরপরে আমরা বিস্তারিত আরেক পার্টে আমরা প্রত্যেকটা সমাসের প্রকারভেদের মানে বিস্তারিত আলোচনা করব। দ্বিগু সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাস চেনার উপায় কি? এটা পরপদের অর্থ প্রাধান্য পাবে। সমাস হচ্ছে এখানে যে দ্বিগু, কর্মধারায় তৎপুরুষ, তিনটারই পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এইখান থেকে দ্বিগু কোনটা, কর্মধারা কোনটা, তৎপুরুষ কোনটা, এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন দ্বিগু সমাসের প্রথম যে এখানে কি আছে দেখেন তো, প্রথমে দ্বি আছে, অর্থাৎ দুই। আর গু থেকে আমরা ধরে নিলাম গুণ। এটা বোঝার ক্ষেত্রে এটা এটা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 2 গুণ এটা একটা কি থাকবে বলতো? এটা একটা সংখ্যা। এটা একটা সংখ্যা না? 2 গুণ এটা একটা সংখ্যা। তাহলে যে সমাসের পর পদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্ব পদে একটা সংখ্যা থাকবে, এবং পূর্ব পদে একটা কি থাকবে? সংখ্যা থাকবে, সেটা হবে দ্বিগু সমাস। উদাহরণ দেই, আমি বললাম আমি চৌরাস্তায় যাব। আমি আমি যদি ভ্যানালাকে বলি যে আমাকে 4 রাস্তায় নিয়ে যান, তো তো উনি কি আমাকে 4-এর উপর ছেড়ে দেবে নাকি রাস্তায় ছেড়ে দেবে? অবভিয়াসলি রাস্তায় ছেড়ে দেবে। তাহলে এখানে পর পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, এবং পূর্ব পদে কি আছে বলেন তো ভাইয়া? এখানে একটা সংখ্যা আছে। কি আছে? এখানে একটা সংখ্যা আছে। তাহলে দ্বিগু সমাসে পর পদের অর্থটা প্রাধান্য পাবে এবং পূর্ব পদে কি থাকবে বলেন তো? একটা সংখ্যা থাকবে। দেখেন যত সব কনফিউশন প্রশ্ন আছে, যত সব কনফিউজিং কোশ্চেন আছে, সবগুলো ইনশাল্লাহ সলভ করব। আমি আপাতত যে ক্লাসগুলো মানে যেভাবে যে উদাহরণগুলো দিচ্ছি, আমি আপাতত যে উদাহরণগুলো যেভাবে দিচ্ছি এটা জেনে নেন। পরে আপনার কাছে যদি মনে হয় যে না এটার উদাহরণ এটা, আরেকটা উদাহরণ আছে, এটাও তো এটা ওই সমস্যা হতে পারে। আচ্ছা, এই বিষয় সম্পর্কে যত কনফিউশন আছে সবগুলো আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, ত্রিভুজ। ত্রিভুজ, ত্রি বলতে তিন আর ভুজ বলতে বাহু। তো ত্রিভুজ বলতে
আমরা কি এই বাহু বুঝি নাকি তিন বুঝি বলেন তো? অবভিয়াসলি এই বাহুটাই বুঝি, ঠিক আছে। তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর পূর্ব পদে একটা কি আছে বলেন তো, সংখ্যা আছে। তাহলে সেটা হবে নিঃসন্দেহে কি সমাস বলেন তো? দ্বিগু সমাস। দ্বিগু সমাসের যে ব্যাস বাক্য করতে হয়, দ্বিগু সমাসের যে ব্যাস বাক্য করতে হয় সেটা হচ্ছে সমাহার অথবা সমষ্টি। সমাহার অথবা সমষ্টি, যে কোনো একটা দেবেন। অর্থাৎ কেমন, ব্যাস বাক্য কি বলতে কি বোঝাচ্ছে এখানে দেখেন। এই 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 যে শব্দটা কোথা থেকে আসছে, এই যে পদটা কোন বড় বাক্য থেকে আসছে সেটা দেখেন। এখানে আছে আহ ত্রি বলতে তিন বোঝাচ্ছে। এখানে আছে ত্রিভুজ, ত্রি বলতে তিন, আর ভুজ বলতে বাহু, তাহলে তিন বাহুর সমাহার, তাকে বলবো কি? ত্রিভুজ। দেখেন কর্মধারয় সমাস চিনতে গেলে আগে আমাদের তৎপুরুষ সমাসটা একটু জানতে হবে। সোনার বাংলা। আচ্ছা, সোনার বাংলা বলতে বলেন তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখানে আমার সোনার বাংলা বলতে আমি বাংলাকে ভালোবাসি নাকি সোনাকে ভালোবাসি? অবভিয়াসলি বাংলাকেই ভালোবাসি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু সোনাকেই ভালোবাসি, ঠিক আছে। এখন দেখি, জাস্ট কিডিং। ওকে, এখন দেখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে বাংলাকে যদি বোঝানো হয়, এখন বাংলা হচ্ছে কোন পদ? এটা অবভিয়াসলি পরপদ। তাহলে তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাবে, এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা বুঝবো কেমনে এটা কর্মধারায় নাকি তৎপুরুষ সমাস না দ্বিগু সমাস? তো দেখুন, এই সোনার শব্দের মূল শব্দ হচ্ছে সোনা। তারপরে যে অতিরিক্ত র আছে, এই র একটা বিভক্তি। এই র একটা কি? এই র একটা বিভক্তি। এই র একটা কি? বিভক্তি। আচ্ছা, বিভক্তি কাকে বলে এর বিস্তারিত আমরা ইনশাল্লাহ তো তৎপুরুষ সমাসের আলোচনায় বলবো। তবে এখন আপাতত বেসিক যে চেনার উপায় সেটা হচ্ছে জেনে নিতে পারি যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে একটা বিভক্তি থাকে। তাহলে এই তৎপুরুষ সমাসে পূর্বপদে কি থাকবে? অবভিয়াসলি একটা কি বিভক্তি থাকবে। এখন এই বিভক্তিটা সরাসরি থাকতেও পারে, আবার উজ্জ থাকতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ থাকে। সরাসরি থাকলে তাকে কি বলে, উজ্জ থাকলে কোনটা কোন প্রকার হবে, সব বিস্তারিত ইনশাল্লাহ তৎপুরুষ সমাসের বিস্তারিত আলোচনায় জানানো হবে। এখন দেখেন, আমি বললাম কেন মন গড়া কথা বলতেছো তুমি, কেন মন গড়া কথা বলতেছো? এখন এই মন গড়া বলেন তো, এটাকে যদি ভেঙে বড় করা হয়, অর্থাৎ এই কথাটা আমরা বলি, এই কথাটার আগে কি ছিল? এই শব্দটা মন দিয়ে গড়া কথা বলিস না, মন দিয়ে গড়া কথা বলিস না। এখানে দেখেন, মন দিয়ে গড়া কথা বলিস না, মন দিয়ে গড়া কথা বলিস না। একটা জিনিস লক্ষ্য করেন তো, এই মন দিয়ে গড়া বলতে মন কথা বলিস না নাকি গড়া কথা বলিস না? অবভিয়াসলি গড়া কথা বলিস না। মন এটার কোনো অর্থ প্রাধান্য পাবে না, ঠিক আছে। গড়া কথাবার্তার বলিস না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে দেখেন, পূর্বপদের সাথে এখানে কি আছে? বিভক্তি উজ্জ্বল হয়ে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদে না থাকবে বিভক্তি, না থাকবে সংখ্যা। বলেন তো, সিংহাসন বলতে রাজা সিংহের মাথায় বসছে নাকি আসনে বসছে? অবভিয়াসলি রাজা আসনে বসছে, রাজা সিংহের মাথায় কখনো বসে নাই। তাহলে পরপদের অর্থটা প্রাধান্য পাইছে। এবং পূর্বপদ যদি এটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা বলতে পারি সিংহ চিহ্নিত আসন। একটা জিনিস লক্ষ্য করেন, আসনের অর্থটা প্রাধান্য পাইছে, এখানে রাজা আসনে বসে, তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাইছে, রাজা সিংহের মাথায় বসে না। তাহলে এখান থেকে বলতে পারি যে এই সিংহের অর্থ প্রাধান্য পায়নি, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়নি। পাইছে কোন পদ? পরপদের। পরপদের কোন কোন সমাসের অর্থ প্রাধান্য পায়? দ্বিগু, কর্মধারা এবং তৎপুরুষ। তাহলে এটা কেন আমরা কর্মধারায় সমাস বলবো, কেন তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস বলবো না? দেখেন, দ্বিগু সমাসের শর্ত অনুযায়ী আমাদের কি আছে? এখানে সংখ্যা থাকবে। আমাদের সিংহ কি কোনো সংখ্যা? পূর্বপদে কোনো সংখ্যা আছে? না। কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের শর্ত দেওয়া ছিল কি? একটা বিভক্তি থাকবে। পূর্বপদে একটা বিভক্তি থাকতেও পারে, না থাকতেও পারে। এখানে কিন্তু সরাসরি নাই। আবার যদি উজ্জ্বল চিহ্ন, তো এটা কিন্তু বিভক্তি না, এটা বিভক্তি না, এটা কি বিভক্তি না। তাহলে যে সমাসে পূর্বপদে এবং এখানে দেখেন সংখ্যা এবং বিভক্তি কোনোটাই কি থাকবে না, সেটা হচ্ছে কর্মধারয় সমাস এবং পরপদের অর্থটা অবভিয়াসলি প্রাধান্য পাবে।
মধু সংগ্রহ করে যে মাছি। তো এখানে কি মধুকে বোঝাচ্ছে, মধু উঠতেছে নাকি মাছি উঠতেছে বলেন তো? অবভিয়াসলি মাছি, কি মাছি উঠতেছে, এবং মৌ এর অর্থ প্রাধান্য দিচ্ছে না, মধুর অর্থ প্রাধান্য দিচ্ছে না। তাহলে মধুর অর্থ প্রাধান্য দিচ্ছে না। তাহলে মধু সংগ্রহ করে যে মাছি, এটাও কি বলেন তো কর্মধারয় সমাস। কেন কর্মধারয় সমাস, কেন দ্বিগু সমাস হলো না? কারণ এই মৌ এটা কোনো সংখ্যা না, আর এর পূর্বে কোনো বিভক্তি নাই, অর্থাৎ মাছির পূর্বে কোনো বিভক্তি নাই, পরপদের পূর্বে কোনো বিভক্তি যোগ করা নাই, মানে উজ্জ্বল নাই আবার সরাসরিও নাই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আসি অব্যয়ীভাব সমাস। দেখেন, অব্যয়ীভাব সমাস চেনার উপর প্রথমে দেখেন একটা অব্যয় আছে, কি আছে? অব্যয় আছে। তাহলে এটা চিনবো কিভাবে? প্রথমে আমাদের পূর্ব পদে একটা কি থাকবে? অব্যয় থাকবে। পূর্ব পদে একটা কি থাকবে? অব্যয় থাকবে। তাহলে একটা উদাহরণ দেখে বুঝতে পারি, একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আহ অব্যয়ীভাব সমাসের একটা উদাহরণ দিয়ে আমি বললাম যে নির্জল। কি বললাম? নির্জল। আচ্ছা, নির্জল গ্লাস বলতে এই গ্লাসে কি পানি আছে নাকি পানি নাই বলেন তো? এটা কি আহ, নির্জল গ্লাস বলতে গ্লাসে পানি আছে নাকি নাই বোঝাচ্ছে? অবভিয়াসলি নাই বোঝাচ্ছে। অর্থাৎ জলের অর্থ প্রাধান্য দিচ্ছে না, জলের অর্থ প্রাধান্য দিচ্ছে না। দিচ্ছে কার অর্থ? এই নীর অর্থ। কিসের অর্থ? নীরের অর্থ প্রাধান্য দিচ্ছে। এই নীর এর অর্থ অ্যাকচুয়ালি নাই, এর কোনো অর্থ নাই, এর অর্থ কি? নাই। কিন্তু এইখানে এই নাই অর্থটাই দিচ্ছে, এই অর্থ এখানে নাই অর্থটাই দিচ্ছে। তাহলে দেখেন, দন্তনা দীর্ঘ র, দন্তনা দীর্ঘ র, এর নির অর্থ হচ্ছে জল, কিন্তু এখানে হচ্ছে নির, দন্তনা র, নির, নির অর্থ কোনো অর্থ নাই, এটা একটা অব্যয়। এটা একটা কি? এটা একটা কি? অব্যয়। এটা একটা কি? অব্যয়। এটা একটা অব্যয়। তাহলে পূর্ব পদে দেখেন, পূর্ব পদে একটা অব্যয় আছে, একটা অব্যয় আছে, এবং এবং এখানে পর পদের পূর্ব পদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। অব্যয়ের অ্যাকচুয়ালি কোনো অর্থ এখানে নাই, কিন্তু এখানে অব্যয়ের অর্থটা প্রাধান্য পাচ্ছে, এখানে বোঝাচ্ছে, জোর করে অর্থটা প্রদান করতেছে। আরেকটা উদাহরণ দেখি। আমি বললাম জেলা। তো বলেন তো, এর পূর্বে যদি যোগ করি তাহলে আপনার জেলা এবং উপজেলায় একই জিনিসকে বোঝাচ্ছে নাকি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে? অবভিয়াসলি ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে। এখন এই পূর্বে কি লেখা আছে দেখেন তো, জেলার পূর্বে এটা একটা হচ্ছে অব্যয়। কেন অব্যয়? কারণ এই উপর কোনো অর্থ নাই, এই উপর কোনো অর্থ, কিন্তু এখানে এসে অর্থটা দিচ্ছে, কিন্তু এখানে এসে অর্থটা দিচ্ছে, এই অব্যয় অর্থটা দিচ্ছে, অর্থাৎ এই অর্থটা দিচ্ছে সমীপে। তো দেখেন, এই অর্থটা দিচ্ছে, এই অর্থটা দিচ্ছে সমীপে। তাহলে জেলার সমীপে, এখন আর জেলাটাকে বোঝাচ্ছে না। উপজেলা বলতে জেলাটাকে বোঝাচ্ছে না, উপজেলা বলতে এখন জেলাটাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে জেলার সমীপে, জেলার সমীপে। এক কথায় যে সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না সেটাই হচ্ছে কি? বহুব্রীহি সমাস। তো উদাহরণ দেই। আমি বললাম গায়ে হলুদ। কি বললাম? গায়ে হলুদ। আমি বললাম গায়ে হলুদ। আচ্ছা বলেন তো, গায়ে হলুদ বলতে হলুদকে বোঝাবে নাকি গাকে বোঝাবে? এই হলুদকে বোঝাবে নাকি গাকে বোঝাবে? নাকি এমনটা বোঝাবে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হলুদকেও বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে না। আমি গায়ে হলুদে যাব, তার মানে কি? আমি গায়ে হলুদে যাব, তার মানেটা কি? আমি হলুদে যাব নাকি গায়ে যাব? অ্যাকচুয়ালি এখানে একটার অর্থ প্রাধান্য পাবে না, পাবে অনুষ্ঠানকে। কি কে? অনুষ্ঠানকে। অনুষ্ঠানকে বোঝাবে, ঠিক আছে? অনুষ্ঠানকে বোঝাবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এখান থেকে, যে যে সমাসে পূর্বপদ এবং পরপদের কোনোটার অর্থ বোঝাবে না, বোঝাবে অন্য একটা ব্যক্তি বস্তু বিষয়কে, সেইটা হবে আমাদের বহুব্রীহি সমাস, সেটা হবে বহুব্রীহি সমাস। তাহলে আরেকটা উদাহরণ দেই। আমি বললাম লাল বসন বলতে, বসন বলতে এখানে বস্ত্রকে বোঝায়, বস্ত্রকে বোঝায়। লাল বলতে তো রাঙা বোঝায়, আমরা তো বুঝি, রাঙা বুঝি। আচ্ছা, এখন দেখেন লাল পোশাক, এক কথায় লাল পোশাক। তো লাল পোশাক পরে আছি, আমি লাল পোশাক পরে আছি, তার মানে কি? আমি লাল পরে আছি নাকি পোশাক পরে আছি? আমি লাল পোশাক পরে আছি, তার মানে কি? আমি লাল পরে আছি নাকি পোশাক পরে আছি? অবশ্যই পোশাক পরে আছি। কি আছে? পোশাক পরে আছি। তাহলে এখানে বসনের অর্থ প্রাধান্য পাচ্ছে, লালের অর্থ প্রাধান্য দিচ্ছে না। যদি এমনটা হয়, পরপদের অর্থ প্রাধান্য দেয়, পূর্বপদে কি নাই? কোনো সংখ্যা নাই, বিভক্তি নাই, কোনো সংখ্যা নাই, বিভক্তি নাই, তাহলে সেটা হবে কর্মদ্বারয় সমাস। কিন্তু যদি বলি লাল বসনা, যদি বলি লাল বসনা, আচ্ছা এবার লক্ষ্য করেন তো, লাল বসনা বলতে লাল কাপড়, আমি লাল বসনা পরে আছি, এমন এমন কি হবে কখনো? না। দেখেন, লাল বসনা বলতে লাল পোশাক বা বস্ত্র পরে আছে যে নারী, যে নারী।
যে নারী, অর্থাৎ বোঝাচ্ছে একটা কি একটা কি নারীকে বোঝাচ্ছে, অর্থাৎ বোঝাচ্ছে একটা নারীকে। দুই পদের বা উভয় পদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য একটা ব্যক্তি বস্তু বিষয়কে বোঝালে সেটা হবে কি আমাদের বহুব্রীহি সমাস। আশা করি আশা করি আপনারা এই সমাস চেনার যে উপায়টা সেটা বুঝতে পারলেন। আচ্ছা, এখানে অব্যয়ীভাব সমাসের দেখেন, অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য কিভাবে করতে হয় অর্থ অনুযায়ী, সবগুলোই অর্থ অনুযায়ী করতে হয়, কিন্তু এইগুলো হচ্ছে আমরা নির্দিষ্ট আকারে বুঝি, এই সিম্বল গুলো দেখলে বুঝতে পারি যে এটা এই সমাসে ব্যবহার হয়। ঠিক আছে, বহুব্রীহি সমাসে এখানেও অর্থ অনুযায়ী, এখানে অর্থ অনুযায়ী ব্যাস বাক্য করতে হয়, অর্থ অনুযায়ী, অর্থের সাথে যেটা প্রাধান্য পাবে বেশি সেটাই হচ্ছে ব্যাস বাক্য।